ফার্স্ট নভেম্বর থেকে বদলে যাচ্ছে ব্যাংক সংক্রান্ত 5টি নিয়ম। তার মধ্যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই 3টি নিয়ম তো আপনাদের জন্য জানাটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক অথবা আইসিআইসিআই ব্যাংক অর্থাৎ যে কোনো সরকারি ব্যাংক অথবা বেসরকারি ব্যাংকেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, এই প্রত্যেকটি নিয়মই আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি কাস্টমারের জন্য এই নতুন নিয়ম লাগু হচ্ছে। তো সেই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অর্থমন্ত্রক ব্যাংকিং ক্ষেত্রে এক বিরাট পরিবর্তনের কথা ঘোষণা করেছে, যা দেশের কোটি কোটি গ্রাহকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং আইন অধিনিয়ম অর্থাৎ সংশোধন অধিনিয়ম 2025-এর অধীনে নতুন নিয়মাবলী 1 নভেম্বর 2025 থেকে পুরো দেশ জুড়ে কার্যকর হয়ে যাচ্ছে। এই নতুন বিধানগুলি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার লকার এবং নিরাপদে রাখা সম্পত্তির ওপরে প্রভাব ফেলবে। অর্থাৎ আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকুক, আপনাদের লকার ফ্যাসিলিটি নেওয়া থাকুক অথবা সেফ কাস্টডিতে আপনাদের যদি কোনো সম্পত্তি থাকে, অর্থাৎ ধরুন আপনি মর্টগেজ রেখে কোনো কিছু লোন নিয়েছেন, তো আপনার তো মর্টগেজের দলিল তো সেফ কাস্টডিতে থাকবে, তো সেই সম্পত্তির উপরে বড়সড় প্রভাব ফেলবে। বলা হয়েছে যে এখন থেকে গ্রাহকরা তাদের টাকা এবং সম্পত্তির ওপরে আরো বেশি নিয়ন্ত্রণ পাবেন এবং আরো নমনীয়তা পাবেন। দেখুন 1 নভেম্বর থেকে আপনার অ্যাকাউন্টে কি বদল আছে। দেখুন কি বলা হয়েছে যে এতদিন ব্যাংক অ্যাকাউন্ট বা লকারে সাধারণত এক বা দুজন মনোনীত বিকল্প ছিল, অর্থাৎ আপনি ব্যাংক অ্যাকাউন্টে আপনি ম্যাক্সিমাম একজন অথবা দুজন আপনি নমিনি রাখতে পারবেন, অথবা লকারে আপনি একজন অথবা দুজন আপনি নমিনি এতদিন পর্যন্ত রাখতে পারতেন। কিন্তু নতুন যে নিয়মটি জারি হচ্ছে, এর ফলে কি হচ্ছে, গ্রাহকরা এখন থেকে 4 জন পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম মনোনীত করতে পারবেন। অর্থাৎ এতদিন পর্যন্ত ছিল যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম একজন অথবা দুজন, সর্বোচ্চ দুজনকে নমিনি হিসাবে রাখতে পারতেন, কিন্তু নতুন নিয়মের ফলে এখন থেকে একজন আর দুজন নয় 4 জন পর্যন্ত ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম মনোনীত করতে পারবেন। দেখুন নমিনির একটা কিন্তু ভুল কনসেপ্ট সবার মধ্যে রয়েছে যে নমিনি মানে টাকা সে পাবে। নমিনি মানে কিন্তু এমনটা নয় যে আমার টাকা, ধরুন কারোর 4 জন ছেলে মেয়ে আছে, তো একজনকে নমিনি করলো, তার মানে কিন্তু এটা নয় যে সেই একজনই টাকাটা পাবে। নমিনি করার মানে হচ্ছে সেই 4 জনের মধ্যে একজনকে সে রিপ্রেজেন্টেড করলো, সেই একজন সেই টাকা নিয়ে বাকি 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেবে। এটা হচ্ছে নমিনির কনসেপ্ট। কিন্তু এক্ষেত্রে না একটা ভুল ধারণা সমাজের কাছে পৌঁছচ্ছিল যে নমিনি টাকা তার, তো এটা কিন্তু কনসেপ্ট নয়। সে কারণে এখন 4 জন পর্যন্ত ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম নমিনি হিসেবে রাখতে পারবেন এবং সেক্ষেত্রে সে শেয়ার পর্যন্ত ভাগ করে দিতে পারবেন, যে অমুক হচ্ছে 50%, অমুক 10%, অমুক ধরুন 30%, অমুক ধরুন 10%। তো এরকম ভাবে সে ভাগ করে দিতে পারবে এখন যে কাকে সে কত পার্সেন্ট পর্যন্ত টাকা দিতে চায়। যদি এমন হয় যে 4 জনকে সমান সমান ভাগ 25% করে 4 জনকে দিয়ে দিল, অথবা যদি এমন হয় যে সে সবাইকে সমান ভাগ দেবে না, কম দেবে, তো সে করতে পারবে। বলা হয়েছে যে আপনি একই সঙ্গে অথবা ধারাবাহিকভাবে এর নামাঙ্কন করতে পারবেন। এর অর্থ হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা লকারে রাখা মূল্যবান জিনিসের জন্য এবার থেকে একাধিক ব্যক্তিকে মনোনীত করা সম্ভব হবে। এটি ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে দাবি প্রক্রিয়াকে অর্থাৎ ক্লেম প্রসেসকে আরো সহজ করে তুলবে। দেখুন এখানে বলা আছে যে একাধিক মনোনয়নের কি সুবিধা থাকবে। নতুন বিধান অনুযায়ী গ্রাহকরা তাদের জমা টাকার জন্য 4 জন পর্যন্ত মনোনীত ব্যক্তিকে ঠিকতে পারবেন। ঠিক আছে, আপনারাই নির্ধারণ করবেন যে প্রতিটি মনোনীত ব্যক্তি কত শতাংশ অংশীদারিত্ব পাবেন। যেমন একজনকে 50, একজনকে 30, বাকিদের 20, সে করা যাবে, কোনো সমস্যা নেই। এই ব্যবস্থা স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে বিবাদ এবং ঝামেলা অনেকাংশে কমিয়ে দেবে। যদিও নমিনির মানে হচ্ছে 4 জন বা যতজন রয়েছে তার মধ্যে একজনকে রিপ্রেজেন্ট করাই ছিল হচ্ছে এতদিন পর্যন্ত নমিনির কনসেপ্ট। তো সেক্ষেত্রে যদি এমনটা হয়ে যাচ্ছিল যে নমিনি যে সেই টাকা নেবে, তো বাকিরা ডিপ্রাইভড হচ্ছিল, তো সেই কারণে কিন্তু এখন এই নিয়ম করা হয়েছে। দেখুন লকার এবং নিরাপদ হেফাজতে অর্থাৎ সেফ কাস্টডিতে রাখা জিনিসের ক্ষেত্রে নতুন নিয়ম। লকার অথবা ব্যাংকে রাখা দামি জিনিসপত্রের ক্ষেত্রে এখন থেকে কেবল ক্রমিক মনোনয়ন অর্থাৎ সিকোয়েন্সিয়াল নমিনেশন অনুমোদিত হবে। অর্থাৎ প্রথম মনোনীত ব্যক্তির মৃত্যুর পরেই কেবল মনোনীত ব্যক্তি তার দাবিদার হিসাবে বিবেচিত হবেন। অর্থাৎ ধরুন আপনি 4 জনকে আপনার সেফ কাস্টডির জন্য অথবা লকারের জন্য আপনি মনোনীত করলেন, তার মানে এটা হচ্ছে আপনার মৃত্যুর পরে যাকে আপনি প্রথমে করেছেন, তো তিনি প্রথমে তার সমস্ত দাবিদার হবে, তো তার মৃত্যুর পরে তার পরের জন, তার মৃত্যুর পরে তারপরে জন, এইভাবে সিকোয়েন্সিয়াল নমিনেশন হবে। এর ফলে মালিকানা এবং উত্তরাধিকারের ক্রিয়া আরো স্পষ্ট হবে এবং আরো মসৃণ হবে। দেখুন এক্ষেত্রে বলা হয়েছে যে ব্যাংকিং ব্যবস্থায় এর ফলে স্বচ্ছতা বাড়বে এবং নিরাপত্তা বাড়বে। অর্থমন্ত্রকের বক্তব্য যে এই পরিবর্তনগুলো ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং দাবি নিষ্পত্তি অর্থাৎ ক্লেম সেটেলমেন্ট প্রক্রিয়ায় একরূপতা আনবে। পাশাপাশি এই পদক্ষেপ আমানতকারীদের তাদের জমা টাকা অথবা সম্পত্তির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণ সুবিধা দেবে। শীঘ্রই মন্ত্রক ব্যাংকিং কোম্পানি
নিয়ম বলা হয়েছে যে নিয়ম 2025 জারি করবে, যেখানে মনোনয়ন যোগ, বদল অথবা বাতিল প্রক্রিয়াটি সহজ ভাষায় ব্যাখ্যা করা থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে এরকম একটা বের করবে, মানে কোশ্চেন আনসারের মতো, যেখানে আপনি সহজ ভাষায় আপনি পেয়ে যাবেন। যদিও আমরা যতটা চেষ্টা করেছি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো এর ফলে আপনাদের পকেটে কি প্রভাব পড়বে? এই নিয়মের প্রভাবে সাধারণ গ্রাহকদের সব থেকে বড় সুবিধা হচ্ছে তারা এখন নিজেদের টাকা অথবা লকারে রাখা জিনিসের জন্য মনোনয়ন অর্থাৎ নমিনেশন ঠিক করার ক্ষেত্রে বেশি বিকল্প পাবেন। আগে একটা সমস্যা হচ্ছিল যে কারোর ধরুন 4 জন 5 জন 3 জন ছেলে মেয়ে রয়েছে, একজনকে নমিনেশন করলে বাকি 3 জন তারা রাগ হয়ে যাচ্ছিল, তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছিল। কিন্তু এবার থেকে আর সেটা হবে না, 4 জনকেই নমিনেশন করা যাবে। তো সেক্ষেত্রে সমস্যা কমবে। এর ফলে ভবিষ্যতে সম্পত্তিগত বিবাদ এবং দাবি জানানোর সময় পরিবারকে অযথা সমস্যায় পড়তে হবে না। সব মিলিয়ে 1 নভেম্বর থেকে ব্যাংকিং ব্যবস্থা আরো বেশি সুরক্ষিত হবে, স্বচ্ছ হবে এবং গ্রাহক বান্ধব হতে চলেছে। দেখুন, আরো একটা কিন্তু বড়সড় নিয়ম রয়েছে যেটা কিন্তু আপনাদের সবার জানাটা খুবই প্রয়োজন। যেমন ধরুন, আমরা কি হয় অনেক সময় ব্যাংকে গিয়ে বড় অঙ্কের টাকা আমরা নগদে জমা করে দিই, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনারা বড় অঙ্কের নগদে জমা করতে পারবেন না। দেখুন, এক্ষেত্রে যদি আপনাদের কাছে সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী আপনি যদি এক অর্থবর্ষে 10 লক্ষ টাকা অথবা তার বেশি আপনি যদি নগদে জমা করেন, তাহলে সেক্ষেত্রে ব্যাংক সেটা সরাসরি আয়কর দপ্তরে রিপোর্ট করতে বাধ্য। অর্থাৎ আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, আপনি 10 লক্ষ টাকার বেশি আপনি যদি ক্যাশে জমা করেন, তাহলে সেক্ষেত্রে ব্যাংক এগুলোকে আয়কর দপ্তরে রিপোর্ট করে দেবে। চার্টার্ড অ্যাকাউন্টরা বলেছেন যে এর মানে যে এটা যে 10 লক্ষ টাকা আপনি জমা করেছেন টোটালটাই বেআইনি, এমনটা নয়। আপনি কিন্তু 10 লক্ষ টাকা কেন, আপনি 10 কোটি টাকা পর্যন্ত জমা করতে পারবেন। কিন্তু টাকা কোথার থেকে এসছে, টাকার সোর্স কি, সোর্স অফ ইনকাম কি, কোথার থেকে এসছে, সেটাকে আপনাকে জাস্টিফাই করাতে হবে। অর্থাৎ এমনটা নয় যে আপনাদের অ্যাকাউন্টে আপনি 10 লাখ 15 লক্ষ টাকা আপনি জমা করলেন, কিন্তু পরে যখন আপনি জাস্টিফাই করতে গেলেন আপনি করতে পারছেন না, আপনি জানেনই না যে টাকা কোথার থেকে এসছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা হবে না। যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা থাকে, যদি আপনারা জমা করেন, তাহলে সেক্ষেত্রে টাকা কোথার থেকে এলো তার কিন্তু জাস্টিফাই আপনাকে করতে হবে এবং সেই কাগজপত্র আপনাকে রেডি রাখতে হবে, অন্যথা কিন্তু আপনাদেরকে সমস্যায় পড়তে হবে। এছাড়া আরো কয়েকটি নিয়ম রয়েছে ব্যাংকিং রিলেটেড, যেটা আমরা অলরেডি ভিডিও করেছি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।